নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। ইতিহাসের বিস্তৃত এবং অবহেলিত শাহজাদা দারা শুকোকে নিয়ে শ্যামল গঙ্গোপাধ্যায়ের এক অসাধারণ উপন্যাস শাহজাদা দারা শুকো আপনারা শুনছেন। আজ 12 নম্বর অধ্যায় শুরু করি। মুঘলরা বহু কাল ধরেই ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন। ফরগনায় তাদের আদি ঘর গেরস্থি হলেও তারা ঘোড়ার পিঠে পিঠেই এ প্রান্তর থেকে ও প্রান্তরে চষে বেড়াচ্ছিলেন। দল বেঁধে গান গাইতে গাইতে ঘোড়ার পিঠে বসেই ওরা অনন্ত বনপথ পেরিয়ে যেতেন। চাগতাই পাহাড়ের উপত্যকার ভেতর দিয়ে চলে গেছে সেই পথরেখা। শিবিরের পর শিবির গড়ে চলেছে চাগদাই জাতি দল বেঁধে গাইতে গাইতে। দুই পাহাড়ের ভেতর একজনও মানুষ নেই। সেই নির্জন গিরিপথ পেরিয়ে ফরগনার সর্বে সর্বা তৈমুর চলেছেন সমরখন্দের ফুলে ঢাকা বনপথ ধরে। যাযাবরদের মিলন মেলা তারিম সৈকত পেরিয়ে বরফ ঠান্ডা বাতাসের ঝাপটার পরোয়া না করেই মুঘলদের নতুন যাত্রা শুরু হলো। শেষ অবধি মুঘলরা হিন্দুস্থানের দুয়ারে এসে হাজির হলেন। দুনিয়া জয়ের জন্যে ওরা বেরিয়ে পড়েছিলেন। একদল গেলেন পশ্চিমে, আরেক দল চীন পর্যন্ত গিয়েছিলেন। তাদেরই সোনালী দলটি হিন্দুস্থানে শেষ ঘাঁটি করলেন। সোনালী দল সে আবার কি? এ কথায় মোল্লা আব্দুল লতিফ সুলতানপুরি একটু থমকালেন। আগ্রা দুর্গে তিনি শাহী সংসারে আজ 30 বছর মক্তবের মাথা পড়াচ্ছিলেন। এমনই একখানি বই যা কিনা আকবর বাদশার আমল থেকেই শাহী সংসারে শাহজাদা সুলতানদের অবশ্য পাঠ্য, জিন্দানামা ও দস্তুর-ই তৈমুর, তৈমুরের জীবনী ও বিধান। আর ছাত্র হল গিয়ে 6-7 বছরের সুলতান মোহাম্মদ দারা শুকো। এই খুদে সুলতানটি বা মক্তব রপ্তান ছাত্র হতেই সুলতানপুরীর মন কেড়ে নিয়েছে। সর্ববিষয়ে অবিরাম জিজ্ঞাসা দারা শুকোর। পড়িয়ে খুব আরাম পান সুলতানপুরী। আগ্রা এই গরমে পুড়ে যাচ্ছে, কিন্তু আগ্রা দুর্গের ভেতর হায়াত বক্স বাগের ওপর এই মক্তব জায়গাটি বেশ ঠান্ডা। মোল্লা আব্দুল লতিফ সুলতানপুরি বললেন, চাগদাই মুঘলরা দুভাগে ভাগ হয়ে দুনিয়া জয়ে বেরিয়ে পড়েছিলেন। সোনালী দলের মুঘলরা অন্য কোনো জাতির সঙ্গে শাদিশুদা না করে একদম সাচ্চা চাগতাই ছিলেন। আর চাগতাইদের কালো দলটি নানা জাতির সঙ্গে শাদিশুদা করে নানান দেশে নানান নাম নিয়েছেন। ঠায় মাথা তুলে সব কথা গিলে যাচ্ছিল দারা শুকো। এসব শুনতে শুনতে তার মনে হয়, অতীতের পেটে কত কি জিনিস আছে। আমি নিজে অতীতের সেই তৈমুর বংশের একজন সুলতান তাহলে। সুলতানপুরি তার হাতের জিন্দানামা ও দস্তুর-ই তৈমুর বইখানি তুলে ধরে বললেন, এখানে সেই মহান তৈমুর বাদশাহ বলেছেন, আমার স্বার্থের প্রয়োজনে আমি আমার রিশতেদারির বন্ধন বা জাকাতের মর্যাদা নষ্ট করিনি, আত্মীয়দের খতম করতে কিংবা বন্দি করতে হুকুম দিইনি। সমরখন্দে তার দিলখুশ প্রাসাদের দুয়ারে তৈমুরকে খাতির কদর করে ভেতরে আনার জন্যে নানান দেশের রাজা দাঁড়িয়ে থাকতেন। সমরখন্দের সেরা বাঘ কানিবুলে তিনি তার 6 নাতির একসঙ্গে বিয়ে দিয়েছিলেন। দুনিয়া জুড়ে মুঘল শাহী তার নাতিরা এক সুতোয় গাঁথবেন, এই ছিল তার স্বপ্ন। দারা কিছু বুঝছিলেন, কিছু বুঝতে পারছিলেন না। নিচে হায়াত বক্স বাগে এখন কোয়েল এসেছে যমুনার চর থেকে ঝাঁক পেতে, তাদেরই ডাক বাতাসে। মোল্লা আব্দুল লতিফ সুলতানপুরীর দাড়িটি হেনায় রাঙানো। তিনি চাগদাই বংশের কথা বলতে বসে এক একদিন এক এক জায়গা থেকে শুরু করেছেন। আজ তিনি বলতে থাকলেন, তৈমুর তার রিশতেদারদের খতম করার হুকুম দেননি কখনো, কিন্তু হুমায়ুন বাদশাহ তার ভাই কামরানের চোখ উপড়ে নিয়েছিলেন। কারণ কামরান চাগতাই আওলাদকে খতম করেছিলেন।
হুমায়ুন বাদশার ভাই মির্জা আসকারি যদিও শিশু আকবরকে চুরি করেন, তবু তিনি সজ্জন ছিলেন, আকবরকে যত্নেই রেখেছিলেন। আর মির্জা হিন্দাল তার ভাই হুমায়ুন বাদশার জন্যে জান কুরবানি দেন। যুদ্ধে হাঁটতে হাঁটতে বাবর বাদশাহ কসম খেলেন আর ছোঁব না সিরাজি। তার ৩০০ জানবাজ লড়াকুও কসম খেল আর মদ নয়, জয় অথবা মৃত্যু। আল্লাহু আকবার বলে তারা দুশমনের ওপর ঝাঁপিয়ে পড়লেন। হিন্দুস্থানে মুঘল মসনাদের পত্তন হল। সুলতান মোহাম্মদ দারা শুকো, আপনি এই খানদানের আওলাদ, আপনার খুনেও সেই একই খুন। মন দিয়ে শুনছিল দারা শুকো। সে তার অজান্তে গিয়েছিল নির্জন গিরিপথের অচেনা অজানা চাকতাই শিবিরে, যেখানকার ঘোড়া দাবড়ানো ঘুরে ঘুরে বেড়ানো চাকতাইরা একদিন এই হিন্দুস্থানে এসে হাজির হয়েছিল। সুলতানপুরীর এ কথায় বালক দারা চমকে তাকালো। সুলতানপুরী তখন বলছিলেন, এ বংশ যেমনই যোদ্ধা তেমনই ধার্মিক। মোহাম্মদ দারা শুকো তখনও তাকিয়ে। এমন গাঢ় সুরেলা গলা মোল্লা আব্দুল লতিফ সুলতানপুরীর দুর্গের দেওয়ালে সে গলা ধাক্কা খেয়ে ইতিহাস অতীত রেণু রেণু হয়ে ঝরে পড়ছিল। তৈমুরের এন্তেকালের আগে মোহাম্মদের বংশধর আল বারকিকে তার সঙ্গে কবর দিতে হুকুম দেন, কারণ শেষ কেয়ামতের দিনে আল বারকি মোহাম্মদের কাছে তৈমুরের ভালোর জন্য মোনাজাত করবেন। সত্যি আল বারকিকে তৈমুরের সঙ্গে একসঙ্গে কাপড় দিয়ে বেঁধে কবর দেওয়া হয়েছিল। দারা শুকো চমকে উঠে বলল, আল বারকি তো তখন জিন্দা? বেশক জিন্দা। তৈমুর বাদশার হয়ে বেহেশতে মোনাজাত তার চেয়ে ভালো করে কে আর করতে পারতেন? সুলতানের পোশাকের ভেতর দারার শরীর আগাগোড়া কেঁপে উঠল। তাই বলে জিন্দাগোর? শাহী মক্তবের ডান দিকে খোলা চত্বরে দুপুরের রোদ এসে পড়েছে। বাঁ দিকে অনেক নিচে যমুনা, তার গা ঘেঁষে গড়ে তোলা হয়েছে হায়াত বক্স বাগ। সে বাগে বেলি, জুঁই, সেউতির কেয়ারি করা কুঞ্জ। বর্ষাকাল হলে ভিজে ফুলের সুবাস উঠে আসত ওপরে। হায়াত বক্স বাগের একদিকে খেজুর গাছের বনপথ, বেলা পড়ে এলে ওখানটায় খেলতে যায় দারা। পড়াতে বসে সুলতানপুরী সাহেব এক একদিন ইতিহাসের এক এক জায়গা বলেন। ইতিহাস মানে বালক দারা শুকোর কাছে কাহানি, স্রেফ কাহানি। বলার ভঙ্গিটি আলাদা। কোনোদিন বা পড়াতে পড়াতে সুর করে গেয়ে ওঠেন গজনীর সুলতান মাহমুদের হিন্দুস্থান বিজয় নামে লম্বা কবিতা, আনসারির কাব্য থেকে। কিছু বোঝে দারা, কিছু বোঝে না। গাইতে গাইতে বলতে থাকেন, জ্ঞানীরা চিন্তিত, জেনানারা কাঁদছে, ইনসানের মনের ভেতর সবসময় একটা শের ওত পেতে বসে আছে। বালক দারা বুঝতেই পারে না মনের ভেতর বাঘ ঢোকে কি করে। তবু খুদে সুলতান মোহাম্মদ দারা শুকো সুলতানপুরী সাহেবের ভরাট গলার জন্যে কান পেতে থাকে। ইতিহাসের চেয়ে গান, কাহানির চেয়ে কবিতার জন্যে তার মনটা বেশি উন্মুখ হয়ে থাকে। তাতে থাকে আবছা অজানা জগতের হাতছানি, সুর, অচেনা সুরেলা শব্দ। আলিফ বে, হাতের লেখা লেখাবার খোশ নবিশ মুল্লা মিরক হরবানি আগ্রার বাইরে থেকে আসেন বলে রোজই তিনি একটু আধটু দেরি করে ফেলেন। মোটা সোটা মানুষটি পান খেতে ভালোবাসেন। সুলতান দারা শুকোকে হাতের লেখা শেখাবার সময় তার দু চোখ মুদে আসে। দারা লক্ষ্য করেছে মুল্লা মিরক হরবানির চারদিকে নজর কিন্তু খুব টনটনে। ওই মুদে আসা চোখে তিনি তখন বলেন, সুলতান সাহেব, এটা হলো গিয়ে নাস্তালিক লিপি। নাস্তালিক লিপির ফার্সিতে আলেফ, বে, পে, তে, সে একটু ঢেউ খেলিয়ে লিখবেন। তখন দারা শুকো লক্ষ্য করেছে আশ্চর্য ঢেউ তোলা হরফগুলো সুন্দরভাবে ফুটে ওঠে খোশনবিশ হরবানি সাহেবের কলমে। আজও কিছু দেরিতে এসে হরবানি সাহেব খুব সুন্দর করে দারা শুকোকে হাতের লেখা লেখাতে বসে গেলেন।
ঢেউ তোলা হরফ সুন্দর করে ফুটে উঠছিল মোল্লা হরবানির কলমে। সোনালি কাজ করা অপরূপ মলাটের জিন্দানামা ও দাস্তুর ই তাইমুর বইখানি মসলিনের চাদরে গুছিয়ে বাঁধতে বাঁধতে সুলতানপুরি সাহেব বললেন, আপনি তো খসনাবিশি করতে এসে হরফে হরফে তসবির বানিয়ে তুলছেন। সুলতানপুরীর এ খোঁচা গায়ে না মেখে হরবানি বললেন, আপনি ভালো করেই জানেন ইসলামে ছবি আঁকা গুনাহ, আলবাত গুনাহ, কিন্তু পানির ধর্ম ফোয়ারা হওয়া, ইনসানেরও ঝোঁক তসবির বানানোতে। কি বলতে চান হরবানি সাহেব? বলতে চাই, ইনসানের ভেতরকার সেই ঝোঁক, তাকে দিয়ে এই ঢেউ তোলা নাস্তালিক ফরাসি হরফ লেখায় সুলতানপুরি সাহেব। আলাদা করে ছবি আঁকতে না পারার ঝোঁক হরফে ঢুকে পড়ে ঢেউ তোলে। খুদে সুলতান মোহাম্মদ দারাশুকো এই কথাবার্তার কিছুই বুঝল না। তার চোখের সামনে সুলতানপুরি আর হরবানি দুজন লায়েক ইনসান একই সঙ্গে অট্টহাসিতে ফেটে পড়লেন। এই হাসি বালক দারাশুকোর কাছে সংকেতের মতো। সে জানে এবার কি হবে। প্রায়ই দুজনের ভেতর কথার ঘষাঘষি চলে। তারপরই ফোয়ারার মতো দুটো মানুষের ভেতর থেকে কবিতা বেরোতে থাকে। এক সময়ে সে কবিতা গান হয়ে ওঠে। এসবের একমাত্র শ্রোতা সে নিজে, যেন তাকে সাক্ষী রেখেই এই গান আর কবিতার আসর। মোহাম্মদ দারাশুকোর কাছে মক্তব এখন আসলে এক ভারী মজার আনন্দের জায়গা। কাহানি, গান, কবিতায় ভরপুর। তার ফাঁকে ফোকরে হাতের লেখার খসনাবিসি, আলেফ বে তে সে নিয়ে ঢেউ তোলা মক্স, জিন্দানামা ও দাস্তুর ই তাইমুরের কাহানি, যার অন্য নাম ইতিহাস। চাকদাই পাহাড়ের নির্জন বনপথে ঘোড়ার পিঠে বসে ফরগনার গান। মোল্লা মিরাক হরবানি মুদে আসা চোখ খুলে মোল্লা আব্দুল লতিফ সুলতানপুরীর মেহেদি রাঙানো দাড়ির দিকে তাকিয়ে বলে উঠলেন, হে না রঙিন না সওয়াদ তব হিন্দুস্থান আমদ। সঙ্গে সঙ্গে সুলতানপুরি সাহেব নিজের রঙিন দাড়ি হাতের ভেতর নিয়ে শাবাশি দিলেন। দিয়ে বললেন, ঠিকই বলেছেন হরবানি সাহেব, হিন্দুস্থানে না আসা অবধি হেনা রঙিন হয় না। বালক হলেও মোহাম্মদ দারাশুকো শাহজাদা খুররামের বড় ছেলে, শাহী সুলতান। এই সুকুমার সুলতানের সামনে দুই রসিক পণ্ডিতের ভেতরকার দরজা যেন আপনা আপনি খুলে যায়। দারার মুখ দেখে ওরা দুজনই বুঝলেন বালক এই বয়াতের ভেতরে ঢুকতে পারছে না। দুজনই বুঝলেন ফার্সি কবিতার এই চুয়া চন্দনে ডুব দেবার বয়সই হয়নি সুলতানের। দারাশুকো তখন নিজেই বলল, অন্য একটা কবিতা বলুন না, কবিতা শুনতে বড় ভালো লাগে। সুলতানপুরি উৎসাহ ভরে গমগমে গলায় বলে উঠলেন, বা হামা নিকুই শরৎ সারাই রৌদ সাজি বরক্স চাবুক পাই। সঙ্গে সঙ্গে দারাশুকো বলে উঠল, এ তো ফেরদৌসির। ঠিক ধরেছেন সুলতান, আশ্চর্য। আরেকদিন বলেছিলেন সেই যে কোন বাঁধি কিঙ্গিনা বাজিয়ে নাচতে নাচতে মিষ্টি গলায় গাইছে, আপনি বলেছিলেন তো। মোল্লা আব্দুল লতিফ সুলতানপুরীর বুক গর্বে ফেটে যাচ্ছিল। এমন শাহী পড়ুয়া, এত কম বয়স, গোলাপ ফোটা মুখ, কোনো সুলতানি ঘমণ্ড বা বেতামিজি নেই। সবকিছু জানার ইচ্ছা, সবকিছু মনে রাখার ক্ষমতা। মোহাম্মদ দারাশুকো বলল, সেই যে খুয়াহিম ইয়ারা। সঙ্গে সঙ্গে মোল্লা মিরাক হরবানি প্রায় গান গেয়ে উঠলেন, খুয়াহিম ইয়ারা কিম সব না খুসপি, হক এ খুদারা কিম সব না খুসপি, চুন সর্ব ও সৌসান তারোজ এ রৌসান, খুবিম ও জীবা কিম সব না খুসপি। বালক দারাও হঠাৎ উঠে দাঁড়িয়ে সুরেলা কচি গলায় বলে উঠল, কিম সব না খুসপি, কিম সব না খুসপি। দুই বয়স্ক পণ্ডিতের চোখে তখন শুধুই প্রশংসা। দুজনই নির্বাক। আত্মহারা বালক সুলতান কবিতার সুরে আনমনে দুলছেন।
শাহী মক্তবে শুদ্ধ রসের ফোয়ারা। হঠাৎ বালক ঘুরে তাকিয়ে বলল, রুমির, তাই না? ঠিক মনে রেখেছেন সুলতান, একবার শুনেই আপনার মনে থাকে, এটা রুমিরই রুবাই। দারাশুকো কোনো কথা বলল না, সে তখনও নিস্তব্ধ অদৃশ্য ছন্দের ভেতর ভাসছিল। কিমসাব না খুসপি। এই অলিক মক্তবে আশ্চর্য পণ্ডিত মোল্লা মিরক হরবানি তখন রুমিকে নিজের মতো করে আরও সরল করে ফতেপুরি খাড়ি বলিতে বলে উঠলেন, পিয়ারি আমার, ঘুমায়ো না আজ রাতে, দোহাই খোদার, ঘুমায়ো না আজ রাতে। সঙ্গে সঙ্গে বালক দারাশুকো ছন্দে দোলে উঠে বলল, কিমসাব না খুসপি। সুলতানপুরি বা হরবানি কারো মুখে আর একটাও কথা নেই। নিজের ভেতরের দিকে তাকানো চোখে বালক সুলতান জানতে চাইল, আচ্ছা পিয়ারিকে? একটিও কথা বলতে পারলেন না প্রথমে। শেষে হরবানি সাহেব বললেন, আপনি বড় হয়ে সুলতান আস্তে আস্তে জানতে পারবেন। কবে বড় হব? আর কত দেরি বড় হতে? খুব বেশি দেরি নেই, সময় মতোই বড় হবেন সুলতান। দারাশুকো সেই ভেতরে তাকানো চোখেই বলল, রুমিকেই আমার বেশি ভালো লাগে। এই কথায় সুলতানপুরি আর হরবানি কোনো কথা বলতে পারলেন না। একে অন্যের চোখে তাকালেন। সেই যুগল দৃষ্টিতে এই শাহী পড়ুয়ার জন্যে একই সঙ্গে স্নেহ আর প্রশংসা মিশেছিল। মাকতাবের ডান দিকের খোলা চত্বর দিয়ে তখন ব্যস্ত সমস্ত শাহজাদা খুররাম যাচ্ছিলেন। যাবেন দেওয়ানখানার কাছারিতে, উজিরে আজম আসফ খাঁয়ের কাছে। কয়েকদিন হলো নর্মদা পেরিয়ে রাজধানীতে এসেছিলেন, এসে আটকে গেছেন। আটকে যাবার মতোই অবস্থা। রাজধানী থেকে দূরে দক্ষিণে পড়ে থাকায় আগ্রায় ঘন ঘন অনেক ওলটপালট হয়ে গেছে। সবচেয়ে বড় ঘটনা, শাহজাদা পারভেজকে সামনে এনে বাদশাহ বেগম নূরজাহান আলা হাজরাত বাদশাহ জাহাঙ্গীরকে দিয়ে তার মনসাবে ঘোড়সওয়ার বাড়িয়ে দিয়েছেন। রাজধানী থেকে দূরে পড়ে থেকে আমি করব লড়াই, আর মসনাদের কাছে থাকায় শাহজাদা পারভেজের বাড়বে মনসাব। যতই ভাবেন এ কথা, ততই শাহজাদা খুররমের ভেতরটা জ্বলতে থাকে। তাহলে আমি যে সুদূর দক্ষিণ থেকে বাদশাহ বেগমের মুবারকে লাখো রুপেয়ার নাজার পাঠালাম, তার কি হলো? এই কি তাহলে ইনসাফ? এই সব ৭-৫ ভাবতে ভাবতেই শাহজাদা খুররম যাচ্ছিলেন শাহী উজিরে আজম আসফ খাঁয়ের কাছে। তিনি বাদশাহ বেগমের ভাই, তিনি শাহজাদা খুররমের শ্বশুর। হাঁটায় চলায় লড়াকু শাহজাদা হিন্দুস্থানের সেরা জাংবাজ। পা ফেলার ভেতর ভরপুর সেই বিশ্বাস ফুটে উঠছিল। সামনে যারা পড়ছিল তারাও তটস্থ হয়ে সরে দাঁড়াচ্ছিল। ঠিক এই সময়ে খোলা চত্বরে দক্ষিণের সুবেদার খুররম থমকে দাঁড়িয়ে পড়লেন। তার চোখের সামনে আশ্চর্য এক ছবি। মক্তবের গালিচায় 2 বয়স্ক পণ্ডিত মানুষ, মুল্লা আব্দুল লতিফ সুলতানপুরি আর মুল্লা মিরক হরবানি বসে। ওদের মাঝখানে তন্ময় ভঙ্গিতে দাঁড়িয়ে ওঠা বালক সুলতান মোহাম্মদ দারাশুকোর দিকে দুজনই অবাক হয়ে তাকিয়ে। কি হলো, কি হতে পারে ভেবে শাহজাদা খুররম ছুটে মক্তবের দলিজে এসে দাঁড়ালেন। আচমকাই শাহজাদাকে এত কাছাকাছি দেখে সুলতানপুরি আর হরবানি প্রায় একসঙ্গে তটস্থ হয়ে উঠে দাঁড়ালেন। বসুন বসুন আপনারা, পড়ুয়ার খবর কি? দারাশুকো ছুটে এসে শাহজাদা খুররমের কোলে ঝাঁপিয়ে পড়ল। সে আকর্ষণ এড়াতে পারলেন না দক্ষিণের সুবেদার। ছেলেকে কোলে তুলে নিয়ে বললেন, সুলতান পড়ছেন? সুলতানপুরি বা হরবানি কেউই বসেননি। ওদের একজন বললেন, এত কম বয়সে এমন সুন্দর খসনাবিসি দেখা যায় না, আর কবিতা তো সুলতানের প্রাণ, একবার শুনলেই মনে রাখতে পারেন। কাব্যের সঙ্গে ইতিহাসও পড়তে হবে, জানতে হবে দর্শন। সবই ভালোভাবে এগোচ্ছে শাহজাদা। ও সবে কে তালিম দিচ্ছেন? আব্দুল রশিদ দাইলামি সাহেব? তাকে তো দেখছি না, তিনি কোথায়? এইবার সমস্যা হলো
এবার তিনি আসবেন, সেই যমুনার ওপার থেকে আসেন তো। কোল থেকে ছেলেকে নামিয়ে দিয়ে খুররাম বললেন, আচ্ছা সুলতান, বলো তো সেকেন্দার শাহ কে ছিলেন? বড় এক জাংবাজ শাহেনশাহ, অরিষ্টুর চেলা। কে অরিষ্টু? বাহ আব্বা হুজুর, অরিষ্টু হলেন গিয়ে আফলাতুনের চেলা। সে আবার কোন জাংবাজ, সেকেন্দারের চেয়েও বড়? সুলতানপুরি আর হরবানি দুজনই মহা মুশকিলে পড়লেন। এমন জ্ঞানী এক খুদে পড়ুয়া যে কিভাবে তাদের বিপদে ফেলতে পারে তা তারা খানিক আগেও বুঝে উঠতে পারেননি। আসলে যে এখন শাহজাদার সামনে তাদের পড়ানোই যাচাই হয়ে যাচ্ছে। শাহজাদা কি অরিষ্টু আফলাতুনকে ভুলে গেলেন? খিলখিল করে হেসে উঠল মোহাম্মদ দারা শুকো। আফলাতুন তো তখনকার সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন। সেই যে না এক বুজুর্গের ওপর খুশি হয়ে সেকেন্দার শাহ বলেছিলেন, আপনি যা চান তাই দেব, বলুন আপনি কি চান। তাতে সেই বুজুর্গ বলেছিলেন, শাহেনশাহ এখন আপনি একটু সরে দাঁড়ান, রোদ্দুর আড়াল হচ্ছে। তাতে কি হলো? সেকেন্দার শাহ কত বড় জাংবাজ ছিলেন। চাঁদ সুরজের সামনে সবচেয়ে বড় হলেন তারাই যারা সবার আগে সব কিছু দেখতে পান, যারা বুজুর্গ। সুলতানপুরি আর হরবানির মুখে কোনো কথা ফুটল না। তারা খুদে সুলতানের ফুলের মতো মুখখানিতে তাকিয়ে, এ তো বালক নয়, যেন কোনো মহাজ্ঞানী। এই বয়সে এত মগাজদার। শাহজাদা খুররম নিজের মনের ভেতরে বললেন, খোদার মেহেরবানি, এমন ছেলে পেয়েছি আমি। ভাবতে ভাবতে আবারও নিজের কোলে তুলে নিলেন সুলতানকে। চলো এবার তুমি আমার সঙ্গে দক্ষিণে যাবে। বলতে বলতে শাহজাদা খুররম তার রাস্তা পাল্টালেন। যাচ্ছিলেন দেওয়ানখানায়, চললেন অন্দর মহলে, আরজুমন্দ বানুর কাছে। কবে আব্বা হুজুর? শিগগিরই। দক্ষিণে আমার সঙ্গে থেকে জাং কাকে বলে জানবে। তোমায় কাছে রেখে শাহী হুকুমাতে তালিম দেব আমি। হুকুমত শিখবে হাতে কলমে। আজই দেওয়ান ই খাসের দরবারে একেবারে নতুন ঘটনা ঘটতে চলেছে। ঘটনাটি ঘটাচ্ছেন বাদশাহ বেগম নূরজাহান। তারই ইচ্ছায় শাহজাদা পারভেজ আজ বাদশাহ জাহাঙ্গীরের সামনে এসে তাকে কুর্নিশ জানাবেন। নূরজাহান বলেছিলেন, পারভেজও তো একজন শাহজাদা, শাহী হুকুমতে তারও হক আছে। বাদশাহ জাহাঙ্গীর তার নূরমহলের মুখে তাকিয়েছিলেন। ভাবখানা, এতদিন পরে কি শুনছি, আমি তো সেই নেশাখোরকে নালায়েক বলেই জানি। শাহজাদা পারভেজের আতালিক মহাবত খাঁ আগেই এসে বসেছেন উজিরে আজম আসফ খাঁ তার জন্যে রাখা উঁচু দিবানে। উজিরে আজমের মুখে কোনো রেখা পাল্টায় না, চোখে পলকও পড়ে না। তার দিকে তাকিয়ে মহাবত খাঁ মিটিমিটি হাসছিলেন। সেই হাসি থেকে চোখ সরিয়ে নিলেন আসফ খাঁ। যে আনন্দে তার সায় ছিল না, সেই আনন্দে এখন তাকে যোগ দিতে হবে। সবটাই মেহেরের খেলা। মেহেরের ইচ্ছাই এখন হিন্দুস্থান, মেহেরের ইচ্ছাই শাহী হুকুমত। দিবানখানা থেকে চেঁচিয়ে বলা হচ্ছিল, শাহজাদা পারভেজ আসছেন। বাদশাহ জাহাঙ্গীর পর্যন্ত ভেতরে ভেতরে তটস্থ হয়ে উঠলেন। তিনিও জানেন না শাহজাদা পারভেজ কোন মেজাজে কি ভঙ্গিতে দেওয়ান ই খাসে এসে হাজির হবে। পারভেজ এলেন সুস্থভাবেই। আজ তার পোশাক কিছু অন্যরকম। মাথায় উষ্ণীষের সারবান্ধে ময়ূরের পালক, মাঝখানের মুক্তাটি জলজল করছে। শাহজাদা পারভেজ কোমর থেকে ভাঁজ হয়ে কুর্নিশ করলেন। বাদশাহ নিয়ম মাফিক ছেলের পা থেকে মাথা অবধি ভালো করে জরিপ করলেন। এটাই মানসাবির বাদশাহী ইয়াদ্দাস্ত। পারভেজ সিধে হয়ে হিন্দুস্থানের বাদশাহের মুখে তাকালেন। সামনে হিন্দুস্থানের মাসনাদে বসে তারই বাবা। দুজন দুজনকে অনেক দিন পরে এত কাছাকাছি মুখোমুখি হয়ে দেখলেন। বাদশাহ সেলিম জাহাঙ্গীর দেখলেন ছেলের চোখে পলক পড়ছে না। তিনি অনেক দিন এ মুখ দেখেননি। এখন পারভেজ পুরো ইনসান, কিন্তু পুরোপুরি ইনসান কিনা বোঝা যাচ্ছে না। তবু সান্ত্বনা পেলেন মনে। পারভেজের চোখে তাকানো যায়।
তাকানো যায় না শাহজাদা খুররামের চোখে। তাকালেই খুররাম চোখ নামিয়ে নেয়, আর খাসরুর চোখে তো তাকানোর উপায়ই নেই কোনো। বাদশার মনে হলো পারভেজের চোখ যেন সুদূর। সে কি অভিমানে, না এতগুলো বছরের টানা অবহেলায়? সারা দরবার এখন বাদশার দিকে তাকিয়ে। বাদশার কোথাও থেমে থাকার উপায় নেই। তবু তার মনে হলো পারভেজ আর তার মাঝামাঝি জায়গায় দুনিয়া একদম স্থির হয়ে আছে। হিন্দুস্থানের বাদশাহ হিসেবে আমি এখন দেওয়ান-ই খাসে বসে তাগাদের বিলি বাটোয়ারা করছি। খোদা তালার রেজা, তাই আমি তাগাদের ফোয়ারা। কিন্তু আওলাদ কি জিনিস? ছেলে মানে কি? বাবা কে হয়? এসব ভাবতে ভাবতেই বাদশাহ সেলিম জাহাঙ্গীর মানসাবদারির কাগজে তার পাঞ্জার ছাপ দিলেন। সঙ্গে সঙ্গে সামনের দিকে তাকিয়ে শাহজাদা পারভেজ পিছোতে লাগলেন। তার ঘোড়সওয়ার বেড়ে তিনি আজ থেকে 12,000 মানসাবদার। সারা শাহী হিন্দুস্থানে কত মানসাবদার, তাদের কত কত ঘোড়সওয়ার, বন্দুকচি, ধানুকি, পদাতিক, হাতি, উটের কাতার, তোপ। তাগাদের এক বিরাট অজগর সারা হিন্দুস্থানের বুকের ওপর শুয়ে আছে। সেই অজগর সেলিমের বাঁশিতে জেগে ওঠে, নড়ে চড়ে বসে। ফিরে যেতে যেতে শাহজাদা পারভেজ দেওয়ান-ই খাসের মাঝখানে দাঁড়িয়ে হঠাৎ ফিক করে হাসলেন। তাই দেখে তার আতালিক মহাবাদ খাঁ তড়িঘড়ি উঠে এসে পারভেজের পাশে দাঁড়ালেন, প্রায় আড়াল করে। শাহজাদা পারভেজ তবু ফিরে হাসতে গেলেন। মহাবাদ খাঁ তাকে আড়াল করে দেওয়ান-ই খাসের চত্বর থেকে একরকম জোর করেই বের করে নিয়ে এলেন। এখন এখানে কোনো লোক নেই। মহাবাদ খাঁ দাঁতে দাঁত চেপে বললেন, কি হচ্ছে শাহজাদা? সকালবেলাতেই ভাঙ দিল কে আপনাকে? ইচ্ছে থাকলেই উপায় হয়। সরুন আপনি, একবার বাদশার সামনে গিয়ে হো হো করে হেসে উঠব। কি বেতামিজি হচ্ছে! হিন্দুস্থানের বাদশার কদরদানির এই দাম! আপনার মানসাবদারি বাড়িয়ে দিলেন বাদশাহ, আর আপনি? থামুন, ওই লোকটা বাদশাহ? চুপ চুপ করুন। আপনার আব্বা হুজুর তো? আব্বা হুজুর? ওই লোকটা বাদশাও নয়, আমার বাবাও নয়। দুপাশে পাথরের দেওয়াল। মহাবাদ খাঁ একরকম ঠেলতে ঠেলতেই শাহজাদা পারভেজকে দুর্গের সেই পাথর গলির ভেতর কোণঠাসা করেই এগিয়ে নিয়ে চললেন। সদ্য ইজভা পাওয়া মানসাবদার সকালবেলার ভাঙের নেশায় একাই ফিক করে হাসলেন ফের। লোহার ফলায় শান দিয়ে কেউ বানায় ছুরি, কেউ বা বানায় তরোয়াল, আবার কেউ সেই ফলা দিয়েই বানায় কুড়োল। কিন্তু কেউ যদি সময়ের ঘাট ধরে নিজের মতো করে নিতে চায়, তখন কি হয়? একদিকে শাহী সরকার চলেছে আগ্রার চালে, সেখানে ইজফা, দালালি, রাজদণ্ড, নিয়তি সবই চলে সমান তালে। আরেকদিকে চলেছে সারা হিন্দুস্থান নিজের চালে, যে চালে সূর্য ওঠে ফতেপুর জৌনপুরের মাঠে উটে হাল টানে। শীত চলে গিয়ে নতুন গরম পড়তে শুরু হয়েছিল। যমুনার চর থেকে উড়ে আসা কোয়েলের ঝাঁক দেখা যাচ্ছিল। কিসের থেকে কি হলো, আজমিরের নিচের দিকে গুর্জরের বুরহানপুর এলাকায় আকাশে মেঘ জমতে লাগলো। দ্বারকার ঘাটে ঘাটে বড় বড় সব বজরা এসে নোঙর ফেলল। বড় দরিয়ায় তুফান দেখা দেবে। সাতপুরা পাহাড়ের দিক থেকে হিমেল বাতাস এসে অসময়ের ঝুপঝুপে বৃষ্টির দানা তাপ্তির বুকে ফেলতে লাগলো। চলে যাওয়া শীত ফিরে এলো। মাঠে মাঠে পাকা গেহু পড়ে পড়ে ভিজতে থাকলো। ঠিক এমন রাতে আগু পিছু 2 রিসালা বাছাই ঘোড়সওয়ার নিয়ে একজন ইনসান বুরহানপুর দুর্গের দরজায় এসে দাঁড়ালেন। দুর্গের মশালচি অন্ধকার নিয়ে মশালের আলোর লোফালুফির ভেতর যেটুকু দেখতে পেল, তাতে বুঝল ইনি একজন কেউ কেটা লোকই হবেন। এমন রাতে এমন মানুষ তখনই পথে বেরোন যখন তিনি ঠিক করেন সময়ের ঘাড় ধরে তাকে তিনি নিজের মতো করে নেবেন। খবর না থাকলে সূর্যাস্তের পর দোর খোলা হয় না। তার উপর দুর্গের যিনি মাথা, মির্জা জানি বেগ, এত রাতে ঘুম থেকে ওঠার মানুষ নন। হিন্দুস্থানের জল বাতাসে উজবেক পাহারা পরিষ্কার বলে দিল, কাল সকালে রোদ উঠলে দেখা যাবে, এখন দুর্গের দরজা খোলা হবে না।
ঘোড়ার পিঠে বসা কালো কাপড়ে মুখ ঢাকা মানুষটি একজন ঘোড়সওয়ারকে হুকুম করল, বল গিয়ে আগ্রার হুকুম। দুর্গের উঁচু সামান থেকে হপ্তা চৌকির পাহারা বলল, সন্ধ্যের পর আগ্রার হুকুম এখানে চলে না। এবার ঘোড়ায় বসা মানুষটি মুখের ওপর থেকে কালো কাপড় সরিয়ে দিয়ে নিজেই বলে উঠল, উজিরে আজমের পাঞ্জা দাস্তখত রয়েছে হুকুমে, এখনই দরজা খোলো। পাঞ্জা দাস্তখত নয়, কালো কাপড়খানা সরে যাওয়ায় ঘোড়ার পিঠে বসা সেই মানুষটির মুখ দেখতে পেল চৌকির পাহারা। দেখেই পাথর কাটা ঘোরানো সিঁড়ি দিয়ে বনবন করে নেমে এসে কুর্নিশ করে বলল, এখনই খবর দিচ্ছি শাহজাদা। খানিক পরেই অবিশ্বাসীর চোখ নিয়ে ঘুম থেকে উঠে এলেন মির্জা জানি বেগ। এত রাতে শাহজাদা খুররাম, তাও আগ্রা থেকে এত দূরে, আর তিনি তো দক্ষিণেই থাকেন, সেখানকার সুবেদারি ফেলে এত দূরে। আগ্রায় কিছু হয়নি তো? এইসব ৭-৫ ভেবে তিনি উঠে এসে দেখেন, আরে সত্যিই তো খোদ শাহজাদা খুররাম। মির্জা জানি বেগের দৌগুনি কুর্নিশের ভেতর দুর্গের দরজা শব্দ করে খুলে গেল। ঘোড়সওয়ারদের রিসালা সমেত দুর্গ চত্বরে ঢুকতে ঢুকতে শাহজাদা জানতে চাইলেন, কেমন আছেন? মাটিতে দাঁড়ানো মির্জা জানি বেগ মাথা তুলে বললেন, ভালোই তো। আজও সকালে শাহজাদা বাগে বেড়াচ্ছিলেন দেখেছি। ওর পছন্দের কালো গোলাপ বসানো সারা অসময়ে বৃষ্টি না নামলে ২-৪ দিনের ভেতর ফুটত। কথার শেষটা জানার জন্যে শাহজাদা খুররাম আর দাঁড়ালেন না। তিনি একই ঘোড়া নিয়ে টকবক করে তাপ্তির দিককার তক্তাপোলে ছুটে গেলেন। এ দুর্গ তার নখদর্পণে। এখানেই রওশনারা ৪ বছর আগে আরজুমন্দ বানুর কোলে আসে। না ডাকলে সঙ্গে যাওয়া যায় না, তবু মির্জা জানি বেগ এ খবর জানতে চাইলেন। আমি কি আসব? দুর্গের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে শাহজাদা খুররাম বললেন, কোনো দরকার নেই, বড়ে ভাই অসুস্থ শুনেই আমার ছুটে আসা। কথাটা শুনে খটকা লাগলো জানি বেগের। সকালেই তো শাহজাদা খাসরু একা একা ঘুরছিলেন। বিয়ানা থেকে এখানে আসার পর বুরহানপুর দুর্গের বাঘ তার সড়গড় হয়ে এসেছে। তাপ্তির দিককার সামান বুরুজের পাশের খোলা চাতালে দুজন পাহারা কাঠকুটো জেলে আগুন পোহাচ্ছিল। শাহজাদা খুররামকে দেখে তারা তটস্থ হয়ে উঠে দাঁড়ালো। খুররাম এখানকার সব মহলই চেনেন। রওশনারা হওয়ার সময় আরজুমন্দের সঙ্গে কটা দিন কাটিয়ে গিয়েছেন। লালচে পাথরের দেওয়ালে অভ্রের আলো তত খোলে না। গরাদ সরিয়ে খুররাম ভেতরে ঢুকতেই বিশাল ঘরের প্রায়ান্ধকার থেকে একটা গাঢ় তীক্ষ্ণ গলা উঠে এলো। কে? খুররাম বুঝলেন তার বড়ে ভাই শাহজাদা খাসরু ঘুমোচ্ছিলেন। এবার বড়ে ভাই উঠে আসবেন। ঘরের অন্ধকার সামান্য আলোয় সয়ে এলো খুররামের। তার চোখের সামনে ভেসে উঠলেন খাসরু। কতদিন খুররাম দেখেননি তার বড়ে ভাইকে। বড় সুন্দর দেখতে হয়েছেন এই বছরে। বিরাট চওড়া কাঁধ, পূর্ণবয়স্ক হাতির শুঁড়ের ডগার মতোই মোটা গলা, মাথা ভর্তি কালো চুল, গায়ের শালখানি দেখে চিনতে পারলেন খুররাম। ঠান্ডা গলায় বললেন, আব্বা হুজুরের খাসা শালখানি আপনাকে খুব মানিয়েছে বড়ে ভাই। খুররাম? শাহজাদা খুররাম? আমার ভাই খুররাম? কতদিন পরে আমায় তুমি দেখতে এসেছো এই শীতের ভেতর, বৃষ্টির ভেতর। এখন নিশ্চয় রাত, গভীর রাত, তাই তো মনে হচ্ছে খুররাম। বলতে বলতে ২ হাত তুলে নিজের ভাইকে জড়িয়ে ধরার জন্যে শাহজাদা খাসরু এগিয়ে এলেন। আরেকটু হলেই খুররামকে তিনি জড়িয়ে ধরতে পারতেন। ঠিক সময় মতো খুররাম সামান্য সরে গেলেন। অমনি শাহজাদা খাসরুর নিভে থাকা মুখ আরও নিভে গেল। ও কি, তুমি সরে গেলে কেন? কতদিন তোমাতে আমাতে আর দেখা হয় না। আব্বা হুজুর এলাহাবাদী সুবেদার থাকতে আমি আর তুমি খেলতাম একসঙ্গে। খুররাম নিজেকে শক্ত করার চেষ্টা করলেন। শক্ত তাকে হতেই হবে। শাহজাদা পারভেজের মানসাবে ইজভা দিয়ে ঘোড়সওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে।
খোদ বাদশাহ তার খাসা শাল পাঠিয়ে দিয়েছেন বড়ে ভাইকে গায়ে দিতে। বাইরে অন্ধকারে তাপ্তির বুক থেকে অদ্ভুত অজানা সব শব্দ উঠে আসছে। আমাকে শক্ত হতেই হবে, এ সুযোগ হারানো চলবে না। সুবেদারি নিয়ে হামলায় জড়িয়ে আমি থাকবো দক্ষিণে, আর আগ্রায় বসে শাহজাদাদের নিয়ে ঘুঁটি সাজিয়ে যাবেন বাদশাহ বেগম নূরজাহান। ওটি হতে দিচ্ছি না। জানো খুররম, আমি কোনোদিন আগ্রার মসনাদের দিকে তাকাইনি। তাকাবার বয়সও হয়নি তখন আমার। আমার কাল হলো আমার মুরব্বিরা। কিরকম? তুমি তখন ছোট। আব্বা হুজুর দাদা সাহেব আকবর বাদশার মসনাদের দিকে তাকিয়েছিলেন। এলাহাবাদ থেকে লস্কর নিয়ে আগ্রার দিকে এগিয়ে এসেছিলেন। সঙ্গে ছিলেন মহাবত খাঁ। দাদা সাহেব অবশ্যই আব্বা হুজুরকে ক্ষমা করে দেন, কিন্তু দাদা সাহেবের আমির ওমরাহরা সেদিনকার সুবেদার সেলিমকে ক্ষমা করেননি। ওরা চেয়েছিলেন বাগী শাহজাদা সেলিম জাহাঙ্গীরের বদলে তার ছেলে খসরু সিংহাসনে বসুক। এ কথা তারা আকবর বাদশাকেও বলেন। দাদা সাহেব অবশ্য রাজি হননি। তিনি সেলিম জাহাঙ্গীরকে হিন্দুস্থানের মসনাদে বসিয়ে যান। জানি বড় সাহেব। যেটা জানো না তা হলো সেদিন থেকেই শাহজাদা খসরুকে তার আব্বা হুজুর বাদশাহ সেলিম জাহাঙ্গীর সন্দেহের চোখে দেখতে লাগলেন। আমার ভাবতে লাগলেন মসনদের আরেক দাবিদার, যেন তার ছেলে নই আমি। তাই তোমার বড়ে ভাইকে একদিন বাদশার হুকুমে চোখ দুটো খোয়াতে হলো। একজন বাবা যখন তার ছেলেকে সন্দেহের চোখে দেখেন, সে যে কি যন্ত্রণা, কি বলবো তোমায় খুররম। আব্বা হুজুরের ভালোবাসা কোথায় উবে গেল। সামান্য আলোয় ঘরখানা থমথম করছে। বাইরে অসময়ের ঝোড়ো ঠান্ডা বাতাসের ঝাপটা পাথরের দেওয়ালে আছড়ে আছড়ে পড়ছিল, সেই সঙ্গে হাড় কাঁপিয়ে দেওয়া বৃষ্টি। তুমি তখন কিশোর, সুন্দর হয়ে উঠেছিলে। তখনই আমি শেষবারের মতো এই রঙিন দুনিয়া দেখি। তারপর সব কিছু আমার চোখের সামনে থেকে মুছে গেছে। তোমাদের মুখও ভুলে গেছি প্রায়। বড়ে ভাই, এবার আপনি তৈরি হন। কিসের জন্যে? আমায় তুমি আগ্রায় নিয়ে যেতে এসেছো? উফ, কি মায়া তোমার শরীরে খুররম। এ জায়গাটা আগ্রার তুলনায় খুবই স্যাঁতস্যাঁতে। আমি তো একরকম তৈরি। আমার আর কি আছে? আমার তো বিশেষ কিছু লাগে না। পাল্টা কোনো জবাব না পেয়ে শাহজাদা খসরু ফের নিভে গেলেন। আস্তে আস্তে বললেন, আমার কাছে যা বিয়ানা তাই বুরহানপুর। ওখানে যমুনা, এখানে তাপ্তি। দুই জায়গাতেই সেই একই অন্ধকার, যে অন্ধকারের কোনো শেষ নেই। আগ্রায় যাবার কি দরকার খুররাম? এই তো এখানে বেশ ভালো আছি। এ জায়গা তো তোমার ভালোই চেনা। পাহারা বলেছিল তোমার এখানেই একটি মেয়ে হয়। তৈরি বলতে শাহজাদা খুররমের গলা যেন গর্জে উঠল। তাতে হুকুম শাসানি দুই ছিল। তিনি দুর্বল হয়ে পড়ছিলেন বলেই যেন দৌগনি চেঁচিয়ে উঠলেন। অন্তহীন অন্ধকারের ভেতর একজন অন্ধ মানুষ ভীষণ চমকে উঠলেন। আস্তে জানতে চাইলেন, কিসের তৈরি? কিসের জন্যে খুররাম? ঘরের সামান্য আলোয় শাহজাদা খসরু যদি দেখতে পেতেন তাহলে দেখতেন তার ছোট ভাই শাহজাদা খুররামই আসলে তৈরি হচ্ছিলেন। কাম্বাদার আংরাখার দুটো হাতাই গুটিয়ে ফেলেছেন। দুই চোখ তারই মুখে তাকিয়ে। পাথরের ঠান্ডা মেঝেতে কোনো ইনসান নয়, যেন কোনো শের থাবা গেড়ে দাঁড়ানো। আপনি জানেন নিশ্চয়, চাকতাই বংশে বাদশার মেয়েরা সবকিছু ভোগ করতে পারেন, কিন্তু তাদের শাদী হয় না। দাদা সাহেব আকবর বাদশার আমলেই এই নিষেধের চল হয়েছে। এ কথাও আপনি নিশ্চয় জানেন, শাহজাদাদের সামনে পথ একটিই খোলা। কি বলতে চাইছো খুররাম? আমি যে অন্ধ? অন্ধ হলেও বড়ে ভাই, আপনি একজন শাহজাদা। একজন শাহজাদার সামনে ইয়া তাক্ত ইয়া তাবুদ। আপনাকে তাই। খুররম, খুররম ভাই! আর কথা বলা হলো না শাহজাদা খসরুর। বাইরে ঝোড়ো ঝাপটা, ভেতরে বাতি দানের ভেতর অভ্রের শিখাটি ভীষণ দুলছিল।
কোনো সাক্ষী না থাকলেও, কোনো বাধা না থাকলেও শাহজাদা খুররমকে রীতিমতো বেগ পেতে হলো। অন্ধ হলেও শাহজাদা খসরুর গায়ে জমে থাকা হাতির জোর যেন ফিরে এলো। তিনি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিলেন। ছাড়িয়ে নিয়ে পেছলেন না এগোলেন তা তিনি ঠিক করতে পারলেন না, কেননা আজ 15 বছর হলেও তিনি অন্ধ। মাত্র 19 বছর বয়সে বাদশার হুকুমে তার চোখে আকন্দের সাদা আঠা লাগানো হয়েছিল। অভ্রের বাতিদানটা যে ঠিক কোথায় তাও ঠাওর হয় না। শাহজাদা খসরু এক জায়গায় দাঁড়িয়ে চারদিকেই হাত পা চালাতে লাগলেন। শাহজাদা খুররমেরও মহাবিপদ। যে কোনো সময় অতি উৎসাহী, অতি অনুগত মির্জা জানি বেগ কয়েকজন পাহারা নিয়ে হাজির হতে পারেন। এ কাজে কোনো সাক্ষী রাখা চলবে না, চলবে না রক্তপাত। নয়তো কোমর থেকে তরোয়াল বের করে একজন অন্ধের পেটে বসিয়ে দেওয়া তো সবচেয়ে সহজ কাজ। এবার শের ঝাঁপিয়ে পড়ল। খুররমের ধাক্কায় তার বড় ভাই পড়ে গেলেন। তার উপর চেপে বসে খুররম খসরুর গলা দুহাতে চেপে ধরলেন। পরদিন ভোর হতেই ঝড় জল কিন্তু থেমে গেল, শীতও উবে গেল। দেখা দিল প্রথম গরমের চড়া রোদ্দুর। যেখানে যা ভিজেছিল তা সবই কড়কড়ে শুকনো হয়ে উঠতে লাগল। কদিন বাদে দুপুরবেলা বাদশাহ সেলিম জাহাঙ্গীর দেওয়ান ই খাসে বসে। খানিক আগে তিনি সরেঠার ঠান্ডা জলে গা ছানি মাটি দিয়ে গা মেজে ভালো করে চান করেছেন, মানে চান করানো হয়েছে তাকে। জান কাবুল তাতার নীরা যেমন তাকে অন্দরমহলে পাহারা দেয় চামর দোলায়, তেমনি অন্দরেরও অন্দরে তারাই বাদশাকে চান করায়। একটু বাদেই চাষনিগিররা বাদশার জন্যে রান্না খাবার চেখে দেখে সন্দেহ মুক্ত হলে তবে খবর হয়ে যাবে। তখন দুদিকে পাহাড়ার ভেতর মুখ আটা সব রান্না শাহেনশার জন্যে সাজানো হবে। বাদশাহ গিয়ে বসবেন তখন। তার আগে বাদশার সামনে দেওয়ানি খাসে ওয়াকেন বিস্তের ডাক পড়েছে। কি মনে পড়ায় বাদশাহ ডেকে পাঠিয়েছিলেন। ইদানিং যখন তখন বাদশাহ তার তুজুকের জন্য বলে যান, সময় অসময়ে নেই। বলতে বলতে অনেকক্ষণ থেমে থাকেন, ভুলে যান শুরুটা। তখন ওয়াকেন বিশরাই বাদশাকে আবার ধরিয়ে দেয়। আজ বাদশাহ নিজেই গড়গড় করে বলে যেতে থাকলেন, যেন এসব কথা পাছে তার তুজুক থেকে বাদ পড়ে যায়, তাই এতটা তড়িঘড়ি সব কিছু লিখে রেখে যাওয়ার আয়োজন। ইদানিং বাদশাহ সেলিম জাহাঙ্গীর ওয়াকেন বিশদের যেমন ডাকছেন ছবি আঁকিয়ে আবুল হাসানকেও। হিন্দুস্থানের সেরা আঁকিয়ে নাদিরে জুমান আবুল হাসান মাঝে মাঝে ওয়াকেন বিশদের পাশে এসে বসেন তুলি আর কাগজ নিয়ে। বাদশার ইচ্ছেকে তিনি ছবি করে তোলেন। আজ অবশ্য তার ডাক পড়েনি। বাদশার গলা গাঢ়, চোখে পলক পড়ছে না। তিনি গম্ভীর গলায় বলতে লাগলেন, আমার বড় ছেলে শাহজাদা খসরুর জীবনের দীপশিখা নিভে গেল। বুরহানপুরের দুর্গে পিতৃভক্ত খসরু গভীর নিশীথে ফাকুলাঞ্জ রোগে ভুগে বেহেশতবাসী হয়েছেন। এই পিত্তশূল রোগে অবর্ণনীয় ব্যথায় কষ্ট পেয়েও শাহজাদা খসরু শান্ত চিত্তে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। তিনি ছিলেন সুপুরুষ, আদর্শ পুত্র, আদর্শ ভাই, আদর্শ স্বামী এবং আদর্শ পিতা। এন্তেকালের সময় শাহজাদা খসরুর বয়স হয়েছিল মাত্র 34। তার সুঠাম সুশ্রী চেহারা আমার চোখে ভাসছে। কি গাঢ় কণ্ঠস্বর, কি বিশাল বুক! জড়িয়ে ধরলে প্রিয় হৃদস্পন্দন টের পেতাম। ওয়াকেন বিশ মির্জা রঘুনাথ খুব সাবধানে মুখ তুলে বাদশাহ সেলিম জাহাঙ্গীরের মুখে তাকালেন। ছেলের জীবনদীপ নিভে যাওয়ার কথা আত্মজীবনীতে লিখে যাওয়ার সময় একজন বাদশার মুখের চেহারা তাহলে এমন হয়ে থাকে? বাদশাহ হলেও সেলিম জাহাঙ্গীর তো একজন বাবাও বটে। কি এমন বয়স হয়েছিল শাহজাদা খসরুর? পিত্তশুলি বা কি এমন অসুখ? শাহী হেকিমের পক্ষে কিছু অসাধ্য রোগ নয়, আর বিশেষ করে রোগটা যখন একজন শাহজাদার, হিন্দুস্থানের বাদশার বড় ছেলের। বাদশাহ জাহাঙ্গীর আবার বলতে শুরু করলেন, সুখের কথা?
শাহজাদা খাসরুর এন্তেকালের সময় সেখানে উপস্থিত ছিলেন তিসরি বেটা শাহজাদা খুররম। আচমকা বুরহানপুরে গিয়ে পড়ায় শাহজাদা খুররম তার বড়ে ভাইয়ের শেষ সময়টি যতটা পারেন শান্তির, সুখের, মধুর করে তোলার জন্যে যা কিছু করার সবই করেন। বড়ে ভাইয়ের মৃত্যুর পরে শোকে অভিভূত শাহজাদা খুররম কর্তব্যচ্যুত হননি। ওই দুঃসময়েও তিনি কর্মে অবিচল ছিলেন। আমার উপযুক্ত পুত্র শাহজাদা খুররম তার বড়ে ভাই শাহজাদা খাসরুর জন্যে বিরাট জানাজার আয়োজন করেন। খাসরুর সবানুগমনে বুরহানপুরে বিরাট শোক মিছিল খুররমই পরিচালনা করেন। শুধু তাই নয়, এই দুঃসংবাদ শাহজাদা খুররম নিজেই লিখে জানান, আব্বা হুজুর, ফাকুলঞ্জে ভুগে বুরহানপুর দুর্গে বড়ে ভাই সাহেব বেহেশতবাসী হয়েছেন। এই গভীর শোকের ভেতরেও কর্তব্যে অবিচল থেকেই শাহজাদা খুররম বাদশাকে দুঃসংবাদটি দিয়ে সবকিছু জানাবার কথা বলেননি। আমি সেলিম জাহাঙ্গীর, হিন্দুস্থানের বাদশাহ, আমার পুত্র শাহজাদা খাসরুর জন্যে আমি গর্বিত আমার পুত্র শাহজাদা খুররমের জন্যেও। বলতে বলতে বাদশাহ উঠে দাঁড়ালেন। আবদারখানায় দুপুরের খাবার সাজানো সম্পূর্ণ। এবার গিয়ে বাদশাহ বসলেই হয়। বাতাসে সুসিদ্ধ দুনিয়াজা মালখোবার সুবাস। আগ্রার বাতাসে প্রথম বসন্তের এই দুপুরবেলায় নানা রকম সুবাস ছড়িয়ে যায়। খয়রাতপুরা, যোগীপুরা মহল্লা বাদ দিয়ে বাকি আগ্রায় এখনও খাওয়া দাওয়ার সময়। সরাইখানাগুলোর সামনে আম আতরাফে সাধারণ মানুষের ভিড়। সেখানে সস্তার হালিমের ডেক থেকেও সুগন্ধি এমন ধোঁয়া ওঠে যে তাতে খিদে চাগার দিয়ে ওঠাই স্বাভাবিক। কেউ বা যমুনার কিনারে তার সামান্য ছাতুটুকু জলে ভিজিয়ে নিয়ে মণ্ড পাকাচ্ছে। এবার হাঁ করে মুখে পুড়ে দিয়ে পেটে পাঠাবার জন্যে আরেকটু জল ঢালবে গলায়। রাজধানীর মকবরাগুলোর সামনেও এই দুপুরবেলায় ভিড় কমে আসে। চকে চকে ইউনানি হেকিমরা জড়িবুটি, শুকনো শিলাজুত, শ্যাওলা নিয়ে পসরা সাজিয়ে বসেছে। দুপুরের নাস্তার পরই ভিড় শুরু হয়ে যাবে। আমির ওমরাহ, রাজধানীর মনসবদারদের বড় বড় হাভেলির সামনেটা এখন নিঝুম। একটু কান পাতলেই পেয়ালা পিরিচ, বাসন কোসন নাড়াচাড়া শব্দ পাওয়া যায়। সেই সঙ্গে নাকে উঠে আসে সুনচিয়ানা, দমপক্তের ধোঁয়া ওড়ানো, খিদে চাগানো সুবাস। এরকমই দুপুরে ইংলিস্তানের ইলচি সবে তার খাওয়া দাওয়া সেরে বসেছে। হাভেলির সামনে দিয়ে শাহী সড়ক চলে গেছে গোয়ালিয়রের দিকে। সে পথে ধুলো উড়িয়ে উটের পাল যাচ্ছিল। সামনে লম্বা গরম। টমাস সাহেব চিকের আড়াল থেকেই কি হুকুম দিল। সঙ্গে সঙ্গে বারান্দায় বসে থাকা দুই পাখোয়া উঠে গেল। তারা এতক্ষণ সাহেবের মাথার ওপর টানা দড়িতে পাখোয়া এদিক ওদিক করে বাতাস দিচ্ছিল। এবার তারা টমাস সাহেবের সামনে কাগজ কলম এনে রাখল। এদেশের ময়ূরের পালকের কলম কালিতে ডুবিয়ে একটানা 10-12টা শব্দ লেখা যায়। সাত তাড়াতাড়ি কালি ফুরোয় না, এই এক স্বস্তি। দেশে জন কোম্পানির গভর্নর বাহাদুর বরাবরে হিন্দুস্থানের নীল, তামাক, সুতোর দরের নানা মান্ডিতে ওঠা পড়ার খুঁটিনাটি লেখার পর স্যার টমাস এদেশে ইংলিস্তানের ইলচি হিসাবে আরও কয়েকটা জরুরি সন্দেশ রীতিমতো মুন্সিয়ানা মিশিয়ে সাজিয়ে লিখতে লাগল। উপস্থিত আরও জানানো যায় যে গত শীতের শুরুতে যে গেলিনসেনকে বিচক্ষণ মুসাফির ও পর্তুগিজ বলে আপনাদের জানিয়েছিলাম, সে আসলে ওলন্দাজ এবং সে আদৌ কোনো মুসাফির নয়, তবে অবশ্যই বিচক্ষণ। কেননা দেখা যাচ্ছে সেই গেলিনসেন সারা হিন্দুস্থান ঘুরে ঘুরে সরেজমিনে চাষি, পাইক, ফৌজ, বণিক, কারিগরদের সম্পর্কে খুঁটিনাটি সংগ্রহ করার পর সুরাট বন্দরে ওলন্দাজ কুঠিয়াল হিসেবে এখন আত্মপ্রকাশ করেছে। শুধু তাই নয়, সে এখন ইংলিস্তানের সোরার কারবারের প্রধান প্রতিদ্বন্দ্বী। ভবিষ্যতে অন্য সব বিদেশি সম্পর্কে আমাদের আরও সতর্ক হতে হবে। দেশে রাজা চার্লসের রাজত্বে যারা কারা সংস্কারের দাবি তুলে হইচই জুড়েছেন, পোর্টসমাউথ থেকে তাদের জাহাজে করে হিন্দুস্থানে পাঠানো দরকার। তারা এসে এদেশে একবার হিন্দুস্থানের কারাগারগুলো দেখে যাক। একই কারাগারে পাশাপাশি গারদে
হাবশি সিংহ আর মানুষকে কয়েদ করে রাখা হয়েছে। সিংহ আর মানুষ দুজনকেই স্মৃতি ভুলিয়ে দেবার জন্যে বিষাক্ত পপির শরবত খাওয়ানোর ফলে সিংহ বা মানুষ দুই কয়েদির কারুরই মনে নেই সে কে, কোত্থেকে এসেছে, কোথায় যাবে। স্মৃতিভ্রংশ প্রাণীর অবস্থা দুঃসহ। ভূত ভবিষ্যৎ বর্তমানহীন এই দুই প্রাণী বিস্মৃতির অতলে তলিয়ে আছে। আগ্রায় আমরা নজর রাখছি। এখানে এখন ক্ষমতার ধাপ বেয়ে তিনি নির্ভুলভাবে ওপরে উঠছেন। তিনি শাহজাদা খুররম। তিনি হিন্দুস্থানের বাদশাহ, স্থিতধী সেরা যোদ্ধা এবং কূটনীতিকও বটে। অতি সম্প্রতি পথের কাঁটা সরাতে তিনি তার বড় ভাই শাহজাদা খাসরুকে বুরহানপুরে পাকা হাতে দুনিয়া থেকে সরিয়ে দিলেন। দেবার পর তাঁরই শোকযাত্রা আরও পাকা হাতে পরিচালনা করলেন। এই মানুষটির ওপর কোম্পানিকে এখন সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। একে এখন থেকেই ভেবে চিনতে উপঢৌকন পাঠাতে হবে। মানুষটি অসাধারণ করিতকর্মা এবং উদ্ভাবনী শক্তির অধিকারী। একটি উদাহরণ দিলেই বুঝবেন। উদ্ভিদভোজী হাতিকে যুদ্ধে ফুর্তিবাজ রণমাতাল করে তোলার জন্যে বাদশাহ জাহাঙ্গীর হাতি পিছু নির্দিষ্ট পরিমাণে শরাব খাওয়ানোর বন্দোবস্ত করেন। আমাদের যা খবর, যুদ্ধের হাতিকে আরও জঙ্গি করে তুলতে শাহজাদা খুররম নিরামিষাশী হাতিদের মৃত্যুদণ্ডে সদ্য দণ্ডিত মানুষের তাজা লাশের শুরুয়া খাওয়াচ্ছেন। ইস্পাহান বা কাভাইরোতেও আমি এ জিনিস শুনিনি। এবার বটের আঠায় চিঠির মুখ ভালো করে বন্ধ করলেন স্যার টমাস। অতি ভয়ানক এক হত্যাকাণ্ডের সম্মুখ সাক্ষী আমরা রইলাম। আজ এখানেই শেষ করছি। অতি দুঃখের এই পর্বের পর পরের পর্বে কি অপেক্ষা করছে দেখা যাক। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।